নমস্কার। দূরদর্শন কেন্দ্র আগরতলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ৮-এর দশকের নাটক। এই আলোচনায় আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসছেন এ রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক, অভিনেতা শ্রী ননীদেব মহোদয়। ননীদা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আপনার জন্য একটা প্রশ্ন রাখবো, আপনার কাছে জানতে চাইব যে ৮-এর দশকে কোন কোন দলগুলো মানে রাজ্যে নাট্য প্রযোজনায় মানে প্রযোজনাকে, নাট্যচর্চাকে ধারাবাহিকভাবে রেখেছিল, কোন কোন দলগুলো? আসলে ৮-এর দশকের কথা বলতে গেলে তো চট করে ৮ আসে না, ৬, ৭, ৮ এইভাবেই আসে। ৮-এর দশকের প্রথম দিকে যেগুলো ৭-এর দশকেই তৈরি হয়েছিল, যে দলগুলো, সেই দলগুলো হয়তো কখনো ভাঙ্গা গড়ার খেলায় কখনো ভেঙেছে, কখনো জোট বেঁধেছে, আবার নতুন নাম নিয়ে এই স্বাভাবিক, এটাই স্বাভাবিক কিন্তু প্রকৃতির নিয়ম। ধারাবাহিকভাবে যেই দলটা মানে নাটক প্রথম থেকেই করে আসছে, সে প্রথমেই কথা বলতে হয় রূপমের কথা বলতে হয়। ৮-এর দশকে এটা ওই যে কন্টিনিউস একই নামে। তারপরে আরো আমি একটা কথা আগে বলি, স্মৃতি তো বিশ্বাসঘাতকতা করে, বয়সের কারণেই হোক, যাই হোক, বয়স। আর তাছাড়া সবসময় নাটকের সঙ্গেই জুড়ে রয়েছি, নাটকের ইতিহাসের দিকে যাইনি, যেতে পারিনি। কারণ ইতিহাস তৈরি করতে গেলে নাটক হবে না, যেদিন নাটক ছাড়বো সেদিন যদি পারি। আপনি তো নিজেই ইতিহাস। না, এভাবে বলে লাভ নেই। কারণ আমি চাই না কোনো ধরনের ইতিহাস না হোক, যাতে ভুল না হয়। অবশ্যই, যদি ভুল হয় তাহলে কি হয়, যারা আমাদের কাছে শ্রদ্ধেয় মানুষ, যেসব শিল্পীরা অনেকেই এখন নেই, তো ওনাদের যদি ভুল বিশ্লেষণ করা হয়, ইতিহাসের ক্ষেত্রে ভুলভাবে উল্লেখ করা হয়, তাহলে আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি মানে অকৃতজ্ঞের কাজ করবো। অবশ্যই। এটা মানে ইচ্ছাকৃত, মানে না জেনে ভুল করা এক জিনিস, আমি জানি না সেটা একটু ইন্টারেস্টিং। আমি তোমাকে বলি, কিছু কিছু আগে পড়েছি, ধারাবাহিকভাবে এসছে, লিখেছেন, লেখার পর যে শেষের একটা লাইন লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বাদ পড়েন ক্ষমা করে দেবেন। এটা হয় না, হওয়া উচিত না। আমরা যদি গবেষণা করি, ইতিহাস নিয়ে কাজ করি, তাহলে এটা হওয়া উচিত না। না, গবেষকদের তো আরো বেশি সেনসিটিভ হওয়া উচিত। তাহলে কি দরকার? আমি অনেক চেষ্টা করেছি, পাইনি এক জিনিস, পাইনি, কিন্তু ভুল করলাম এই আরেক জিনিস। ঠিক আছে, তো এই কথা বলতে গেলে আমার একটা মূল জায়গায় চলে যাই আমরা। ত্রিপুরা শ্রদ্ধেয় শ্রী সুভাষ দাস মহোদয়ের একটা বই, থিয়েটার ইন ত্রিপুরা, এর কাছ থেকে আমি কিছু তথ্য নিয়েছি। আর ইদানিং ডক্টর শঙ্করী দাস নাটকের উপরে গবেষণা করে পিএইচডি করেছেন, ওনারও সদ্য একটি বই প্রকাশিত, ওইখানে আমি পড়েছি। পড়ার পরে যেই বিষয়গুলি আমি ৮০-৮১ বা আমার নিজের মনের মধ্যে যা আছে, তো যতগুলি প্রথমেই পেলাম রূপমের ৮০-র দশকের প্রথম দিকে নাটক আছে, ৮১, ৮২, ৮৩-তে নাটক আছে। তারপর আর যে আগের যে দলগুলো ছিল, যেমন শক্তি হালদারের রূপারূপ ছিল, তো ওইটা নতুন নাম অন্বেষক নাম নিয়ে কিছু কাজ করেছে। আর এখানে একটা ব্রেক আছে, একটা অনিচ্ছাকৃত বাধা আছে। ওই সময়ে ত্রিপুরার সার্বিক সামাজিক অবস্থানটা একটু খারাপই ছিল বলবো, কারণ এতে আগটাতে ঠিক একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জন্য এটা যখন সামাজিক অবস্থা কোনো বিপর্যয়ে পড়ে, সে যে কোনো বিপর্যয়ে পড়লে কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়। মানে ওই প্রসিডিয়াম থিয়েটারের ক্ষেত্রে বোধ হয় কিছুটা মানে একটা স্তীমিত অবস্থায় দেখা গিয়েছিল তখন ওই সময়টাতে। ৮০, খুব স্তীমিত বলবো না, কারণ নাটক তো চলছিল, মানে একটু কমে এসেছিল চর্চার ক্ষেত্রে, একটু ঘরোয়া বা পথনাটক ইত্যাদি। মানে পথনাটকে বোধহয় তখন একটু জোর পেয়েছিল, যেমন তোমরা যারা করেছো, নাট্যলোক থেকে পথনাটক করেছো, ওইটা প্রশ্নে মানে হলে যাবো না সেই জন্য না, পরিস্থিতির কারণে। কারণ তখন যেইটা অবস্থা তৈরি হয়েছিল, নাটক তো মানুষকে সচেতন করে, ওই সচেতন করার উদ্দেশ্য ওই সব বিষয়কে নিয়ে, যেটা আমাদের বর্জন করা উচিত, আমাদের নাট্যশিল্পীরা যেটা মানুষের সামনে নেব, পথনাটক খুব এফেক্টিভ সেজন্য, তো ওইটাও করা হতো।
হলেও করা হতো। তো হলে যারা করতো তৎসময় খুব নতুন দল সৃষ্টি হয়েছে তেমন না। নতুন দলগুলি কি আগের যে দল 60-এর দশকে যেসব দল ছিল ওই দলগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে বিভিন্ন নামে সেই নামগুলি সৃষ্টি আমরা হয়েছে। শুনি একটু আপনার কাছ থেকে। যেমন যেমন ওই যে শক্তি হালদারের বললাম, হুম এ, অন্বেষক, হুম তারপরে মুখোশ, রূপায়ণ, তিয়াস, ঘরোয়া, হুম আরাধনা, তো এমন কিছু 60-এর দশকের নাম আছে, কিন্তু এদের 8-এর দশকের খুব একটা তথ্য পাওয়া যায় না, আচ্ছা পাইনি আর কি। হুম 8-এর দশকে যারা বেসিক্যালি তখন আয়ন 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 একটা দল ছিল ওই 8-এর প্রথম দিকে। তারপর আয়ন, আরও একটা, হ্যাঁ আয়নের সঙ্গে আরও একটা ছিল, ভুলে গেছি, খেয়াল নেই, যেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম আর কি। আমি যুক্ত ছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা এবার বুঝতে পারছো তো? আচ্ছা মানে কি আমি খোয়াইত থেকে ট্রান্সফারের জন্য আগরতলা গেলাম। হ্যাঁ এটা কোন সালে? এটা 79 ডিসেম্বর, মানে একেবারে শেষ দিকে, মানে 80 শুরুর দিকটা। 80-র শুরুর দিকে এলাম। 80-তে এখানেই কাটালাম। তো এরপরে আমরা কয়েকজন মিলে, আমি প্রথম দিকে যেমন একটা নাট্যদল তৈরি করেছিলাম, কয়েকজন মিলে করলাম। তো এই থেকে পেলাম, 80 থেকেই শুরু হলো খোয়াইতে কালচারাল ক্যাম্পেইনে শেখর স্মৃতি প্রতিযোগিতা, আচ্ছা সম্ভবত 80। তো ওইখানে অ্যাটেন্ড করার জন্যে আমরা নাটকের পাগল মানুষরা নাটক করে না, তো নিজেরা মিলে একটা দল তৈরি করলাম। এরপরে আয়নের ওইটা মুখ্য ছিল না, এরপরে অনেকগুলো আয়নের অনেকগুলো প্রোডাকশন আছে, আচ্ছা মানে এক বছরই 80-81 বা 81-82 এর মধ্যে। এরা করেছে নতুন দল, এটা ওই 70-এর না, 80 এটা কারা ছিলেন মূলত আয়ন? এটাতে আমি ছিলাম, হুম অমিত ভট্টাচার্য বলে একজন, উনি ছিলেন, আর কিছু ছেলে মেয়ে ছিল, সবার কথা বলতে পারবো না, মনেও নেই। তবে একটা ইয়াং গ্রুপ, একদম ইয়াং, একদম মানে একটা নতুন করে শুরু করার একটা নতুন করে চেষ্টা। শুরু করা। আর নতুন গ্রুপদের নিয়ে নাটক শুরু করার একটা মুশকিল কি, ওরা খুব ইসে হয়, মানে উৎসাহী থাকে, প্রচণ্ড কাজ করার মানসিকতা থাকে। কিন্তু পরবর্তী সময় হয় কি, যেহেতু নাটকের মধ্যে ফাইন্যান্সিয়াল গ্যারেন্টি নাই, অর্থনৈতিক কোনো ইয়ে নাই, মানে কি কয়, নিশ্চিতই নাই। নিশ্চিত নাই, সেহেতু ওরা এই কাজ করতে করতে যেদিকে কাজের একটা সুযোগ পায় চলে যায়, ওই জায়গায় ধরে রাখা যায় না। আর কোন কোন দল, মানে আয়ন ছাড়া ওই সময়, মানে 80-এর দশকে? আয়ন ছাড়া কবিতা লোক, আচ্ছা নাট্যলোক, এগুলি পরে, যদিও 1987-88 দিকে, 1988-র দিকে। তারপর কালচারাল ক্যাম্পেইন বললাম 1980, হ্যাঁ কালচারাল ক্যাম্পেইন, নাট্য নাট্য সংসদ, সারথি, সারথি অনেক আগে, না সারথি তো আগেই ছিল, আগের, কিন্তু মানে এটা কন্টিনিউ তখনও কাজ করতো, কিছু কিছু কাজ করতো, খোয়াইতে খোয়াইতে। হ্যাঁ 80-র পরে হয়তো স্তীমিত হয়ে গেছে, জানি না আমি খুব, মানে এরপরে খুব একটা সমীর রায় ছিলেন, নীরেন ঘোষ ছিলেন, নীরেন্দ্র ঘোষ। তো নীরেন ঘোষ ওই সময় নাটক লিখতেন, আমি ওনার সঙ্গে কাজও করেছি, ওনার ডাইরেকশনে অভিনয় করেছি, যেমন চাপাডাঙ্গার বউ, আরও কিছু কিছু নাটক আছে। তো সমীর রায় ওইখানে ছিলেন সারথীর জায়গাতে, ওনার তখন বোধহয় 80-এর দশকে খোয়াইতে মূলত উঠে আসে এই দলগুলো, কালচারাল ক্যাম্পেইন আর নাট্য সংসদ খুব বেশি পরিমাণে উঠে আসে, খুব বেশি পরিমাণ। মানে তারা খুব মানে নাটক, কালচারাল ক্যাম্পেইন তো একটা ইসেই, মানে ধারাবাহিক নাট্য প্রযোজনা যেমন ছিল, আর শেখর স্মৃতি প্রতিযোগিতাকে চালু করাতে ত্রিপুরার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন দল যেত, অনেক দল যেত, এবং প্রচুর মানে স্ক্রিপ্ট লেখা হয়েছে, নতুন স্ক্রিপ্ট। হ্যাঁ তখন নতুন নতুন স্ক্রিপ্ট লেখা হতো, আমিও শুরু করলাম। হ্যাঁ তা এমন কালচারাল ক্যাম্পেইনের এইটাতে শেখর স্মৃতিতে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই যেমন চন্দনদা লিখতেন, হীরেন্দ্র সিনহা, হিরুদা লিখতেন, কমল রায়চৌধুরী লিখতেন। তো কমল রায়চৌধুরী এবং চন্দন সেনগুপ্তের বোধহয় খুব সম্ভবত নাটক লেখা, মানে নাটক লেখার শুরুটাই বোধহয় এই মানে শেখর স্মৃতি কম্পিটিশন দিয়ে, মূলত কালচারাল ক্যাম্পেইন না কালচারাল ক্যাম্পেইন না, এটা বোধহয় শেখর স্মৃতিতে অংশগ্রহণ করার জন্য কোনো টিম চন্দনদাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল, মানে নাটকে ওনার নাটক লেখার শুরুটা বোধহয় এইভাবে, মানে তাগিদ থেকে, অন্যের তাগিদ থেকে উনি, তারপর সেটাকে উনি অ্যাডপ্ট করে নিলেন। উনি আমাকে খুব খুব ভালোবাসতেন। আমরা ওই মানে একটু পিছে আর কি, 78-এ আমরা আশিস দা, আমরা আগরতলার মানুষ ওখানে গেলাম, আরো কয়েকজন, নরক গুলজার নাটক হয়েছিল। আচ্ছা,
তখন ওই আশিস মোদক, আশিস দা আর কি, শ্রদ্ধেয় আশিস দা, আশিস মোদক। উনি ব্রহ্মার চরিত্র করেছিলেন, আমি করেছিলাম চিত্রগুপ্ত। আচ্ছা। খোয়াইতে তখন থেকে আমাকে আর কেউ ননীদেব বলে ডাকতো না, সবাই চিতু বলেই ডাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ধারাবাহিকভাবে চন্দনদা আমাকে চিতু বলে, যতদিন জীবিত ছিলেন চিতু বলেই ডেকেছেন। তো আমার কিছু লেখার স্ক্রিপ্ট টিপ্ট যখন উনি সে করেছিলেন, দেখতেন, কাছে আসতেন, কীভাবে এই সংলাপগুলো লেখো। আমি তো লিখি না, কলম লেখে। না, তোমার এটা খুব ভালো লাগে। আমি বলছি, আপনার লেখা আমার খুব ভালো লাগে। তো এরকম আর কি চন্দনদার সঙ্গে আমার এই সম্পর্ক ছিল। কমল রায়চৌধুরীর সঙ্গে এমন ছিল। তো জানা মতে তখন বোধহয় হিরুদা, কমল রায়চৌধুরী, চন্দন সেনী নাটক লিখতেন। আর যদি ভুল না করে থাকি, হয়তো অসীম রায় কবে থেকে আরম্ভ করেছে অনেক জানো? পরে, অনেক পরে, অনেক পরে, পরেশ অনেক সাহা, পরে। তখন পরেশ তার- সূত্রধর। হ্যাঁ, অনেক পরে, অনেক পরে। অনেক পরে, এবং তারা মূলত তখন অভিনয়ীতে যুক্ত ছিলেন, অভিনয়ী যুক্ত ছিলেন মূলত। কালচারাল ক্যাম্পেইন নাট্য সংসদ, কেউ না কালচারাল ক্যাম্পেইন, কেউ নাট্য সংসদে যুক্ত ছিলেন। আচ্ছা, আগরতলায় বলো, হ্যাঁ, হ্যাঁ। এই যে চন্দন সেনগুপ্তের যে নাটক লিখেছেন, প্রচুর নাটক লিখেছেন, মানে আগরতলার, এবং ওনার একটা সংকলনও আছে, নাট্য সংকলন বড় ভলিউমের, প্রকাশিত হয়েছে ত্রিপুরা দর্পণ প্রকাশনী থেকে। সেই ওনার উল্লেখযোগ্য নাটকগুলি আপনি যদি বলেন একটু আলোচনা, মানে 8-এর দশকে লেখা হয়েছে, উনি শুরু করেছেন। উল্লেখযোগ্য চন্দন সেনগুপ্ত, তো একটা বোধহয় আরোহণ, আরো আরোহণ, প্রসঙ্গ হরদনু, সাদা পায়রার জন্য, সাদা পায়রার জন্য, এগুলি তো 8-এর দশকে লেখা। হ্যাঁ। তো তা আরোহণ, এগুলো তো পাশাপাশি একটা ছিল, কিন্তু একটা ধারাবাহিক ইয়ে ছিল, আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতা। এই যে প্ল্যাটফর্মটাতে বিভিন্ন ত্রিপুরার যে সব দিক থেকে সমস্ত দল আসতো, বিভিন্ন অফিস ক্রিয়েশন ক্লাবগুলো আসতো, সেইখানেও কিন্তু প্রচুর লোকাল স্ক্রিপ্টই আসতো, লোকাল নিজেরাই। এবং এটা কিন্তু 8-এর দশকের একটা বড় গুরুত্বপূর্ণ একটা মানে আমাদের নাটকের ক্ষেত্রে, পাণ্ডুলিপির ক্ষেত্রে, নিজেদের রচনার ক্ষেত্রে কিন্তু একটা বড় দৃষ্টান্ত। কিন্তু আমরা যেমন অন্য পৃথিবী সাদা পায়রার জন্য চন্দ্র সেনগুপ্ত, সেরকম কিন্তু দেবনাথিতুন, কমল রায় চৌধুরীর কালচারাল ক্যাম্পেইন প্রতিযোগিতা, এটা কিন্তু উল্লেখযোগ্য একটা ত্রিপুরা নাটকের ক্ষেত্রে একটা বড় মাইল ফলক বলা যেতে পারে। সেটা কিন্তু শুধু খালি আগরতলা নয়, আগরতলার বাইরেও চলে গেছে। এবং খুব সম্ভবত, যতদূর ভুল না করি, 87 এবং 1987 এবং 1989, এই 2 বছর খুব সম্ভবত কালচারাল ক্যাম্পেইন বাইরে গিয়েছিল 2টো নাটক নিয়ে। এর মধ্যে দেবনাথিতুন একটা, আরেকটা নাটক নিয়ে বাইরে গিয়েছিল, এবং বাইরে কলকাতায় বিশেষ করে প্রচুর প্রশংসা পেয়েছিল, অর্জন করেছিল। এটা কি অপরিতের ডায়েরি? না 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 না, সাদা, একটা হইল সাদা পায়রার জন্য, আরেকটা হচ্ছে দেবনাথিতুন। খুবই প্রশংসিত হয়েছিল বাইরে কলকাতায়। আর সাদা পায়রার জন্য যেমন একটা আপনার এটার মধ্যে একটা যুদ্ধবিরোধী একটা বলা হয়, যুদ্ধবিরোধী নাটক, ওই মানসিকতা থেকে। যেমন দেবনাথিতুন, সেটা কিন্তু আবার আরেকটা ইয়ে, একেবারেই ত্রিপুরার গন্ধ এটার মধ্যে আছে, ত্রিপুরার গন্ধ, ত্রিপুরার ইতিহাস অনেকটা জড়িয়ে আছে এটার মধ্যে, আন্দোলনের ইতিহাস, বিভিন্ন ইতিহাসগুলো। এই প্রসঙ্গে আপনার তো নাটক রচনার একটা, আপনি কি এই 8-এর দশকে শুরু করেছিলেন লেখা নাটকের? আমি শুরু করেছি 74। আচ্ছা, মানে 74 প্রথম একটা নাটক লিখি। এরপর 8-এর দশকে মানে নাটকগুলি আমি বলছি 74-এর প্রথম নাটক লিখি জাগরে। এটা নামকরণ করেছিলেন আমার স্যার, মানে আমার স্কুলের স্যার, আমাদের বিখ্যাত মানুষ, শ্রদ্ধেয় বিশ্বজিৎ সেন। আচ্ছা। তো ওই দিন যখন একদম নতুন তো 73 আরম্ভ করেছি, ওনাকে উমেন্স কলেজে চলে গেছে, দেখালাম পরে আমাকে পিঠে হাত দিয়ে বল, লেখাটা ছাড়িস না, লেখ। কিন্তু চাপা পড়ে গেছে, চাকরি পেলাম, খোয়াইতে গেলাম। আগরতলা যখন ফিরে এলাম, তখন হয় কি, আমরা কোনোদিন নাটক লিখবো ভাবিনি, কোনোদিনও না। কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, বাজেট, শিল্পী, সবটাকে ম্যানেজ করে কলকাতা নির্ভর ছিল। একটা সময় কিন্তু কলকাতা নির্ভর ছিল আমাদের এখানে, পশ্চিমবঙ্গ প্রিন্টের নাটক নির্ভর ছিল। হয়তো অনেকে এই জন্যই শুরু করেছেন। যখন আমার পাওয়ার এইটুকু, আমাদের কোয়ালিটি এতটুকু, আমার সীমাবদ্ধতা এই জায়গাতে, এর বাইরে আমি যেতে পারবো না, তখন ভাবলাম যে না, তাহলে আমার যদ্দূর শক্তি আছে, যদ্দূর, সেই অনুযায়ী নাটক লিখতে শুরু করি। ভালো খারাপ তো পরের ব্যাপার, লিখতে তো শুরু করি। ওই লেখা শুরু করলাম।
এবং প্রথম নাটক যেটা লিখলাম ওই খোয়াই কালচারাল ক্যাম্পেইনের ইয়েতেই হলো, সেটা হয়তো 1981-82 তেমনই হবে বা 83, নাম হলো আধার পেরিয়ে। আচ্ছা। তো আধার পেরিয়ে যেটা তখন তো বয়স কম, হুম। আধার পেরিয়ে লেখার পরে ওই নাটকটি প্রথম হলো মানে শেখর স্মৃতিতে। শেখর স্মৃতিতে, স্ক্রিপ্টও প্রথম হলো, হুম। উৎসাহ আমার দ্বিগুণ হলো হুম। যে বোধহয় লেখা যায়। ওই শুরু করলাম আর কি। ওই সময় আর মানে চন্দন সেনগুপ্ত, তারপর আমরা কমল রায়চৌধুরী, এদের বাদ দিয়ে যেমন আমরা আর কারা কারা লিখতেন, মানে যারা নাটক ত্রিপুরায় কারা কারা নাট্যকার হিসেবে উঠে এসেছেন 8-এর দশকে, মানে ছিলেন কারা কারা? আর ওই সময়ে আমি ঠিক সময়টা বলতে পারবো না, রবিদা নাটক লিখতেন কখন থেকে, তোর মনে আছে? রবীন্দ্র ভট্টাচার্য, হ্যাঁ, রবীন্দ্র অবশ্যই ভট্টাচার্য, উনি মনে আছে? উনি 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 8-এর দশক থেকেই, ওনার দল আরো আগে থেকে এনটিসিও, তারপরে কিন্তু 8-এর দশক থেকে খুব সম্ভবত উনি নাটক লিখতে, মানে এই সময়ই যতটুকু জেনেছি উনি ওই সময় থেকে নাটকটা লিখতে শুরু করেছেন নিজের কলমে। ওই রকম হয়তো ওই নিজের পছন্দ মতো পাচ্ছেন না স্ক্রিপ্ট, নিজের তাগিদ থেকে দল ইয়ে করার জন্য। কিন্তু হুম। কোনো অবস্থাতেই হুম, হুম। আমি পারি না, আমি অত বেশি জানি না, বুঝি না। তারপর ওই 8-এর দশকে কিন্তু রতীশ মজুমদারও মানে হ্যাঁ, রতীশ মজুমদার লিখেছেন। কেউ, আমি তত জানি না, বুঝি না, ছোট মানুষ। কিন্তু যখনই আমরা ওই পেতাম আর কি ওই সব নাটক, আমাদের ত্রিপুরাতে যে নাট্যকাররা নাটক লেখেন বা লিখেছেন কোনো অংশেই কম না, অবশ্যই অবশ্যই। আমাদের এগুলো তো প্রিন্ট হয় না, প্রচার কম পায়। হুম। আমাদের তো এটা দুর্ভাগ্য, মানে কোনো জায়গাতে কোনো মিডিয়াতে নাটকের যে একটা পেজ থাকে না, যে এখানে এই সপ্তাহে এই নাটক হচ্ছে, মাসে এই নাটক হচ্ছে, বছরে এই নাটক না, হচ্ছে। এটা আচ্ছা, আমরা আগরতলায় যদি যাই, আপনি যে কথা বললেন, আগরতলায় দুটো দলের খুবই গুরুত্বপূর্ণ, দুটো দলের এখনো যারা গুরুত্বপূর্ণ নাট্যচর্চার ক্ষেত্রে, কবিতা লোক এবং কাব্যলোক। কাব্যলোকও বোধ হয় কাব্যলোক পরে 8-এর দশকে নেই, কো- কবিতা লোকটাকে মনে হয় সেপারেট কাব্যলোক হয়েছে, হ্যাঁ বা পরে, কিছু এটা একটা পরে। হয়েছে। তাহলে কবিতা লোক, এই কবিতা লোকের ভূমিকাটা বলুন। কবিতা লোকের সঙ্গে একটা নাম জড়িয়ে আছেন যিনি নাটকের ক্ষেত্রে উত্তম চক্রবর্তী, বা যারা একটু কবিতা লোকের ওই সময়ের কাজগুলো নিয়ে হুম। তারপর আপনিও তখন ছিলেন কবিতা লোকে। হ্যাঁ, ওই কবিতা লোকের প্রচুর কাজ। হুম। কবিতা লোকের মানে প্রথম দিকে তো ওরা কবিতা নির্ভর ছিল। আমি পরবর্তী সময়ে আমি যখন কবিতা লোকে গেলাম, ওরা বলল তো নাটকের ছোট ছোট বাচ্চাদের দিয়ে নাটক টাটক হতো। তো প্রথম দিকে যদি ভুল না করি, যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে, কারণ আমি কবিতা লোকের একটা ওই এই যে থিয়েটার ইন ত্রিপুরাতে দেখলাম, উত্তম চক্রবর্তী, স্বপন সেনগুপ্ত প্রমুখ ওনারা ছিলেন, এবং জয়নারায়ণ ভট্টাচার্য, স্বপন সেনগুপ্ত কিন্তু নাটক লিখেছেন। হ্যাঁ। এবং এটা বোধহয় মানে আগরতলায় মঞ্চস্থ হয়েছে দু একটা নাটক, কবন্ধ নাটক আমি দেখেছি। কবন্ধ আমরা করেছি, কবন্ধ উত্তম চক্রবর্তীর ডাইরেকশনে খোয়াইতে হয়েছে, যদি না ভুল করি। আর আমি যদি ওই কথাটা বলছি, যদি আমি ভুল না করে থাকি আর কি, ওই ছোট নাটক করতো কবিতা লোকে বোধহয় সম্ভবত প্রথম মঞ্চ বড়দের নাটক সম্ভবত আমিই করেছি। হ্যাঁ, এটা কোন নাটকটা? এটা হলো, একটা হলো মহাবিদ্যা, তারপর সুখসারি, আচ্ছা। আর একটা বিশ্বজিৎ লেখা একটা নাটক ছিল, আমাদের ছোট বিশ্বজিৎ যে আছে নেই, ওহ, বিশ্বজিৎ দাস। হ্যাঁ, নামটা ভুলে গেলাম। এই নাটকগুলি আমি করেছি, কিন্তু ওই যে থিয়েটার ইন ত্রিপুরাতে উল্লেখ নেই। আচ্ছা, আমার কথা কিছু উল্লেখ নেই। তো এটা হয়তো উনি নিশ্চয়ই কবিতা লোক ইনফরমেশন এনেছেন। না ঠিক আছে, আমি বলছি কবিতা লোকের কাজগুলো মানে ওই সময় একটা তখন গুরুত্বপূর্ণ কাজ দল করেছে দল হচ্ছে কবিতা লোক ওই সময়ের। এরা এত সব মানে পথনাটক, মঞ্চনাটক, বাচ্চাদের নিয়ে বিশাল কাজ, প্রচুর কর্মকাণ্ড করেছে, এই সঙ্গে কোনো সন্দেহই নেই। মানে আগরতলার ক্ষেত্রে বাইরে গিয়ে করেছে। এবং 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 খুব সম্ভবত 1980 এই 8-এর দশকেই কবিতা লোক পথনাটকের বাইরেও থিয়েট্রনকে বোধহয় আবার মানে নাড়া দিয়েছিলেন, জাগিয়ে তুলেছিলেন এই কবিতা লোক। থিয়েট্রন দিয়েও বোধহয় কিছু কাজ করেছিলেন থিয়েট্রনের ফর্মে। এইটা আমার জানা নেই, কারণ আমি কবিতা লোক যখন কবিতা লোকের সঙ্গে বিভিন্ন কারণে আমার আরেকটা দল হয়েছে যে শিল্পা, 90-তে, এটা পরে 90-তে, ওইখান থেকে এসে, কারণ কবিতা লোক সৃষ্টি 87। আচ্ছা, আমি 2 বছর ছিলাম।
90-তে আবার আমার নিজের আচ্ছা, দল আর তৈরি কোন ছিল। দল, মানে এটা কি কবিতা লোক, এই 8-এর দশকে কবিতা লোক ছাড়া আর কোন দল আগরতলায় হয়েছে? তোমরা কাজ করেছো, নাট্যলোক প্রচুর কাজ করেছে। নাট্যলোক আমরা নাট্যলোক শুরু প্রচুর করেছি কাজ তখন, করেছে। শেষ দিকটা হ্যাঁ, 88-এ আমরা নাট্যলোক গঠিত হয়েছে, ঠিক আছে। না, আমি বলছি তো আর কোন দল, কবিতা লোক তো 87/88 মানে আর কোন দল পাশাপাশি ওই সময়? সমানে স্মৃতিতে আসছে না আর কি। নিশ্চয়ই কাজ করেছে, বাস্তব আচ্ছা, বন্ধ থাকেনি। আর জেলাগুলোতে, মানে জেলা মহকুমাগুলোতে, জেলা মহাগুলোতেও বিলোনিয়াতে কিন্তু বিলোনিয়া আগন্তুক 8-এর দশকেই আগন্তুকের শুরুটা কবে আমি ঠিক বলতে পারবো না, তবে আগন্তুকের প্রযোজিতায় আমরা অনেকবার নাটক করেছি। হ্যাঁ, এবং অজয় তিলক, আগন্তুক, তারপর না ওই যে পিনাক অনেক পরে। না অজয় তিলকের কথা অজয় বলছি। তিলক। অজয় তিলকের কথা বলছি। অজয় দা কিন্তু প্রচুর নাটক লিখেছেন। হ্যাঁ। একটা চর, একটা খুব ভালো নাটক হ্যাঁ। ওনার, এবং খুবই মানে সীমান্ত এলাকার মানুষদের নিয়ে একটা খুব ভালো নাটক, মানে বেশ কিছু নাটক উনি লিখেছেন, লিখেছেন। এবং একটা সংকলনও ওনার আছে হ্যাঁ। অজয় দার। এবং ত্রিপুরা নাটকের ক্ষেত্রে একসময় কিন্তু যথেষ্ট দাপিয়ে কাজ করেছেন সারা ত্রিপুরাতেই। হ্যাঁ। তারপর খুব সম্ভবত 8-এর দশকে মেলাঘরেও মাসনামুরা মেলাঘরে মেলাঘরে বোধহয় কাজ হয়েছে। মেলাঘরটা বর্ণালী না, বর্ণালী, কিন্তু বর্ণালী অনেক আগের। না কিন্তু কাজ হয়েছে। 8-এর দশকেও কিন্তু কাজ কাজ হয়েছে। করেছে, কাজ 8-এর করেছে। দশকে এটা ওই যে কাজ উত্তম হয়েছে। সাহা। হ্যাঁ, হ্যাঁ। উত্তম সাহা বিশেষ এবং করে। অনেকেই আছেন, মানে তারা কিন্তু কাজ করেছেন। কোরাসও একটা টিম আছে, ছিল সোনামুড়াতে, তারাও বোধহয় কাজ করেছেন, হ্যাঁ। বেশ কিছু কাজ করেছেন। এছাড়া যেমন উদয়পুরে, খুব সম্ভবত উদয়পুরে ওই 8-এর দশকের শেষ দিকেই বোধহয় রিক্রিয়েশন সেন্টার বোধহয় Recreation শুরু হয়। center। শেষ দিকটায়, এটা বোধহয় খুবই শেষ দিকটায়, এটা 8-এর শেষের দিকে কি শেষের দিকে, একটা বলতে হতো না শেষের দিকে, 8-এর শেষ দিকেই বোধহয় খুব সম্ভবত অমৃত শিব, আমি এটা রিক্রিয়েশন তারা সেন্টারের শুরু করেছিলেন। মতিলাল গেছিলাম গোস্বামী, আগরতলা থেকে মতিলাল গোস্বামী, শেখার জন্য, হ্যাঁ, শেষ দিকে শুরু করেছিলেন। স্বপন ভট্টাচার্য একটা দল আছে, পঞ্চদ্বীপ এরকম, হ্যাঁ, এরকম বোধহয়, বা পঞ্চবৈদিক না, পঞ্চবৈদিক তো ইয়ের পঞ্চম বৈদিক তো হচ্ছে ধর্মনগর। ধর্মনগরের তারা বলেছেন। হ্যাঁ। পঞ্চম বৈদিক আছে, রবীন্দ্র নাট্য সংস্থা বা রবীন্দ্র পরিষদ এরকম নামে আছে। একটা 8-এর দশক আরেকটা ছিল স্ম্যাক্স নামে একটা একজন তরুণ আচ্ছা। শিল্পী, যিনি একসময় সিনেমাও নাকি করেছেন শুনেছি, দেখা হয়নি। উনি একটা দল করেছেন স্ম্যাক্স নামে, সেই দলটা ধর্মনগরে কাজ করেছেন, বেশ কিছু ভালো কাজ করেছেন। তরুণ একজন শিল্পী, মারা গেছেন উনি, প্রয়াত হয়েছেন। তারপর কৈলাসহরেও বেশ কিছু, কমলপুরেও কিন্তু এই 8-এর দশকে বেশ কিছু কাজ হয়েছে। হ্যাঁ। এই মুহূর্তে হয়তো বা নামগুলো মনে আসছে না, কিন্তু কাজ কিন্তু কমলপুরেও হয়েছে। কমলপুরে মানিক পাল, হ্যাঁ, মানিক পাল মানে হ্যাঁ। কাজের ক্যাম্পারি সঞ্জয় না এটা বোধহয় পরে, মানে তারা পরে কাজে সন্দীপ আরেকজন আছে না, পরে গেছে, কিন্তু 8-এর মানে দশকে। 8-এর দশকেও কমলপুরেও কিছু কিছু কমলপুরে কাজ কাজ হয়েছে, হয়েছে। এবং সারা ত্রিপুরাতেই কম বেশি কাজ হয়েছে, কিন্তু ইয়েতে 8-এর দশকে কম বেশি কাজ কিন্তু হয়েছে। 7 আর 9, হুম। মানে যেহেতু আমি পুরোপুরি 8-এর থেকে শুরু করেছি, শুরু করে 8 পেরিয়ে 9 এসেছি, 9 পেরিয়ে 1000 এইভাবে এগোতে গিয়ে যেটার এটা সাংঘাতিক রকম ফ্লো, যেটা 9 হুম, হুম, মুষ্টিমেয় কয়েকটা গ্রুপ, কিন্তু খুব ম্যাক্সিমাম গ্রুপ না, যেমন ওই যে বললাম। কিন্তু 8-এর দশকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে 8-এর দশকের আপনি খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে 8-এর দশকে আগরতলা রবীন্দ্র ভবন ছিল, পুরনো রবীন্দ্র ভবন যেটা আমরা বলি, এর বাইরে আরেকটা প্রেক্ষাগৃহ কিন্তু তৈরি হলো, টাউন হল, আগরতলা টাউন হল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় 8-এর দশকের ক্ষেত্রে, এবং খুব সম্ভবত উদ্বোধন করেছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন উদ্বোধন করেছিলেন, এরকম আমার তারিখটা ঠিক, হ্যাঁ, নামই মনে থাকে না। এই যে টাউন হল হওয়ার ফলে, মানে রবীন্দ্র ভবন ছিল, টাউন হল হওয়ার ফলে কি ত্রিপুরায় কোনো নাটকের ক্ষেত্রে কোনো আপনি মানে পার্থক্য দেখতে পেয়েছেন, প্রযোজনার ক্ষেত্রে, মঞ্চায়নের ক্ষেত্রে? প্রয়োজনের ক্ষেত্রে আসলে কি, টাউন হলটা হয়েছে আরো আধুনিক রবীন্দ্র ভবন থেকে, কিন্তু আমার মনে হয় আমাদের যারা নাট্যশিল্পীরা রয়েছেন তারা অনেকেই স্বীকার করবেন যে আমরা অনেক বেশি কমফোর্ট ফিল করতাম রবীন্দ্র ভবনে। কারণ টাউন হলে যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, টোটাল ম্যাটারটা থেকে, এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে এর বেশি ব্যাপার কি, যেমন ধরুন নাটক করতে কি কি লাগে, নাটকে করতে করতে কি কি বিশেষ জিনিস প্রয়োজন, কি ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, কি ধরনের লাইট ফ্যাসিলিটিস প্রয়োজন, এরা কারা বুঝবে? নাটকের ওরা বুঝবে তো। কিন্তু এইগুলি যখন তৈরি হয়, আমি জানি না আমাদের কোনো নাট্যশিল্পী বা যারা আমারও সিনিয়র, ওনারা জানেন কিনা,
যে বা ওনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা না, যে এই না, স্টেজটা টাউন এইভাবে হল তৈরি হবে। টাউন হলে বোধহয় আরেকটা ঘটনা ওই সময়ের মানে ইতিহাসের আপনি ভালো জানবেন এটা ননিদা, সেটা হচ্ছে ওই সময়ে টাউন হল উদ্বোধনের পরে কিছুদিন পরে এই মুহূর্তে আমি ইয়ারটা সময়টা বলতে পারছি না, কিন্তু একটা না বলো। গুরুত্বপূর্ণ একটা ইয়ে হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল, অল ইন্ডিয়া সিভিল সার্ভিস ড্রামা কম্পিটিশন হ্যাঁ, এই টাউন হলে হয়েছিল। টাউন হলে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু নাটকের দল এসেছিল, এবং এটা বোধহয় খুব সম্ভবত অল ইন্ডিয়া কোনো মানে প্ল্যাটফর্ম ত্রিপুরাতে আগরতলায় হয়েছে, এটা বোধহয় প্রথম বোধহয় এরকম যে কোনো প্ল্যাটফর্ম কোনো নাটকের প্রতিযোগিতা এরকম ত্রিপুরায় হয়েছে আগরতলায়। খুব এটা মনে বোধহয় পড়বে এই তুমি প্রথম। বারবারই একটা কথা বলো, এক ইতিহাস। এই ইতিহাস। তো এই ইতিহাসের যে লেখক, হুম এটা খুব সুন্দর একটা প্রসঙ্গ করেছো, তোমাদের সময়তে আমি বলি কথাটা। হুম। যশোন দস্তিদার রাইটার, উনি এখানে বিচারক এসেছিলেন। আচ্ছা, এই যে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস কমিশন, এখানে 12-13 জন বিচারক ছিলেন, মাননীয় বিচারক ছিলেন। যশোন দস্তিদার ছিলেন একজন। যোজন ঘোষ দস্তিদার, যশোন দস্তিদার নাকি ঘোষ যোজন ঘোষ দস্তিদার, কলকাতার চারবার দলের। উনি যখন এলেন, হুম তখন আমি এক ইতিহাস নাটকটি রীতিমতো পড়াশোনা করছি, কারণ এটা সিপাহী বিদ্রোহের উপরে তো। হুম যে ওই ইতিহাস জানতে হবে, কার্ল মার্কসের বিষয় জানতে হবে। এর এই মিরর পত্রিকাতে উনি লিখতেন ইংল্যান্ডে বসে হুম ভারতের সিপাহী বিদ্রোহ নিয়ে। যখন শুনলাম উনি এসছেন, হুম তখন যেন আনন্দ আর ধরে রাখা যায় না আর কি। আমি ওনার সঙ্গে দেখা করব, কথা বলবো। কারণ কি, যদি এই ইতিহাস নাটকের বইটা পড়ে দেখো, একটা গ্রুপ থ্রেডের পুরো সংখ্যা এক ইতিহাস। মানে এরা আবহ কি করেছেন, পোশাক কি ছিল, তারপর স্টেজ স্ক্রিপ্টটা কিভাবে বানানো হবে, এটা কার্ল মার্কসের শতবর্ষেও বিরাট মাঠে করেছিলেন আর কি। সবটা দিয়ে বইটা, তারপর নাটকটা। মানে এইটা পড়লে এই নাটক করার সাহস হয় না। মানে উনি যেই কাজ দেখিয়েছেন, স্টেজের জোড়া, যে মিউজিক ভেবেছেন, যে মানে পোশাক ভেবেছেন, এই পোশাক ভাবনা নিয়ে আমরা করতে পারবো। মানে শেষ পর্যন্ত কি দেখা হলো আপনার সঙ্গে? হ্যাঁ, মানে যদি এটা ফলো করা হয়, করতে পারবো না। যে নাটকের শেষ হওয়ার পর একদিন আর কি গিয়ে বললাম, স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি বললাম, এই ইতিহাস আমরা পড়াশোনা করছি, এটা করছি, এটা করবো, আপনি যদি একটু সময় দেন। উনি বললেন, আজ উনি প্রয়াত নেই, এই মঞ্চে তুমি এই ইতিহাস করবে? হ্যাঁ, এইটাই তো সর্বাধুনিক মঞ্চ তোমাদের, এই মঞ্চে তুমি এই ইতিহাস নাটক করবে? হ্যাঁ স্যার, যদি আমার 10 মিনিট সময় দেন। ঠিক আছে, এসো। সার্কিট হাউসে থাকতেন, সকালে টাইম দিলেন 8টার সময়। আমি ওর অনেক আগে সাইকেল চালিয়ে চড়ে গিয়ে বসে রইলাম। উনি আবার সাইট সিংয়ে বেরোবেন, বেশিক্ষণ সময় নেই। তো যে চা নিয়ে ঢুকছে ওকে বললাম আমি এসেছি, তো দরজা খুলে আসতে বললেন। এরপর একটা ইতিহাস, এরপরটা আর বলা যাবে না। উনি আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছেন, যেমন আজকে। আর যখন এটা নিয়ে পড়াশোনা করেছি, পোশাক নিয়ে বলেছি, তো এই ভাবনা এইখানেই আমরা করবো। মানে এটাও আমাদের ত্রিপুরার নাটকের ক্ষেত্রে এটাও কিন্তু একটা আলোচনার বিষয়, যে গুরুত্বপূর্ণ, যে এই বিষয়টা যে আমরা অনেক সময় মনে হয়, অনেকেই ভাবেন যে মানে আমাদের যারা নাটক করেন, সিনিয়র যারা, প্রবীণ যারা, তারা হয়তো আগে করেছেন, তারা পড়াশোনাটা বা সিরিয়াসনেসটা বা গবেষণাটা, কিন্তু আপনি এটা কিন্তু দেখিয়েছেন যে আপনি এই কাজটা করতে গিয়ে কতটা পরিশ্রম করেছেন। এবং এটা কিন্তু আমি টাউন হলে না, রবীন্দ্রভবনে করেছি। হ্যাঁ, মানে এটাই বলছি, মানে এইটা যে এটা নিয়ে যে গবেষণা করে, একটা নাটক নিয়ে, এক নাটকের টেক্সট নিয়ে, তার পোশাক নিয়ে, এটা কিন্তু আপনি করেছেন। এবং এটা কিন্তু মানে ত্রিপুরার শুধু আপনি নন, যারাই ত্রিপুরায় কাজ করেছেন, সেটি হয়তো বা ইতিহাসের আকারে লিখিত নেই, কিন্তু আমরা যারা এখনো বেঁচে আছেন তাদের থেকে জানতে পারি, যে আপনার মুখ থেকে শুনলাম যে এই গবেষণায় যে পরিশ্রম করা একটা নাটককে সফল করে তোলার জন্য, পোশাক নিয়ে, তার মিউজিক নিয়ে। আমি 3 মাস ঘুরেছি মিউজিয়ামে। তখন কি ছিল জানো তো, ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার আর ব্রিটিশ সোলজার, 2 ধরনের পোশাক ছিল। বৈষম্য কিন্তু এক জায়গায় ছিল না, এই যে বিদ্রোহের কারণ। ঠিক আছে, এটা কিন্তু একটা নাটকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ ইন্ডিয়ান সোলজারের পোশাক একরকম ছিল, ব্রিটিশ সোলজারের একরকম ছিল, ডিফারেন্স ছিল। এই ডিফারেন্সটা খুঁজতে কি ছিল সেই ডিফারেন্সটা। আচ্ছা, এই ব্যাপারে আচ্ছা, অন্য মহকুমা, ওই সময়ে মহকুমাগুলো আর কোন কোন মহকুমাতে নাটক মানে হতো, মানে আগরতলার বাইরে আর কোন কোন এই 8-এর দশকে আপনার জানা মতে কোন কোন মহকুমাতে নাটক হতো? সব মহকুমাতেই হতো। আমরা কম বেশি খবর পেতাম বা পেতাম না। আর আমি তো প্রথমেই তোমাকে আমার দুর্বলতা স্বীকার করে নিয়েছি, যেহেতু আমি
আমি নাটক শুরু করেছি এই পর্যন্ত, এখন এই করোনা কাল আগে পর্যন্ত আমি ধারাবাহিক রিহার্সালে থাকি, হুম। আমার কোনো বিরাম আচ্ছা, ওই নাই, সময়ে সারা বছর। আপনি তো নাটক তখন লিখতে শুরু করেছেন, 8-এর দশকে নির্দেশনাও আপনি মানে কন্টিনিউ। 8-এর দশকে আর কাদের আমরা পেয়েছি নাটকের নির্দেশক হিসাবে, অভিনেতা হিসাবে, অভিনেত্রী হিসাবে, কাকে কাকে আমরা পেয়েছি, মানে আপনার স্মৃতিতে কি আছে? বোধহয় একটা আমরা একজন উজ্জ্বল মানুষের নাম বলতে পারি এই সময়ের আর কি। ওই সময়তে 8-এর দশকেই খুব সম্ভবত উনি খুব বেশি পরিমাণে চর্চাটা শুরু করেছিলেন, কাজ শুরু করেছে সঞ্জয় দা, সঞ্জয় কর, সঞ্জয় কর কালচারাল ক্যাম্পেইনের মাধ্যমে, এবং কালচারাল ক্যাম্পেইনের মাধ্যমে সঞ্জয় কর ছিলেন। তারপরে হারাধন চক্রবর্তী। নাট্য সংসদ করে বোধহয় হীরেন্দ্র সিনহাও বোধহয় নির্দেশনার ক্ষেত্রে, হ্যাঁ। লেখার ক্ষেত্রে বোধ 8-এর দশকে উনি আমার শুরু করেছেন নির্দেশনার ক্ষেত্রে। আগে মূলত আমরা যা শুনেছি, এটা সঠিক কিনা জানি না, আপনি বলতে পারবেন, যে হীরেন্দ্র সিনহা আগে মূলত আবহটা করতেন, আবহাওয়া এক সময় আবহটা করতেন আবহ মূলত। মূলত। উনি ওনার খুব ফেভারিট জায়গা হচ্ছে আবহ, মানে মিউজিক। কিন্তু পরে বোধহয় নির্দেশনার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে উনি চলে এসেছেন, এবং এটা বোধহয় 8-এর দশক থেকেই বোধহয় শুরু এটা হয়েছে। সম্ভবত চন্দনদার মানে চন্দন সেনগুপ্তের পর থেকেই উনি লেখা শুরু করেছেন, তখন চন্দনদা প্রায় লেখা বন্ধ করে দিলেন। না, এই সেটা প্রায় সমান্তরালই প্রায় সমান্তরাল চলেছে। সমান্তরালই করেছেন। দুটো টিম যখন পাশাপাশি চলছিল, নাট্য সংসদ এবং কালচারাল ক্যাম্পেইন, পাশাপাশি কিন্তু কাজগুলো চলছিল, এবং উনি ডিরেকশনে চলে এসেছেন। আর কাদের ত্রিপুরাতে, আগরতলায় আমরা তখন আপনি ছাড়া আর কে কে ছিলেন? আগরতলায় উত্তম চক্রবর্তী, কি উত্তম চক্রবর্তী, উত্তম চক্রবর্তী, হুম, তারপর উত্তম সাহা, উত্তম সাহা, ইয়েতে আপনার মেলাঘরে অমৃত শিব, অমৃত শিব তখন শেষ দিকটায় শুরু করেছেন, শেষ দিকে শুরু করেছেন। PWD মানে ইন্টার অফিসে করতো হ্যাঁ, আগরতলায় এসে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ইয়াং যে আসলে কি আমাদের মধ্যে আশিস দা তারার পরে, আশিস দা, যাদবেন্দ্র মুখার্জি, ব্রহ্মবোধ স্যার, এদের পরে এটা প্রচন্ড গ্যাপ আচ্ছা, ডাইরেকশন উঠে আসার ক্ষেত্রে। ওনাদের পরে একটা প্রচন্ড গ্যাপ, অনেক মানে ওই অভিনেত্রী আমরা কাকে পেয়েছি ওই সময়? এটা বলা খুব, কারণ সব আগের করা তো, মানে আগের থেকেই করে আসা তো। খুব সম্ভবত 8-এর দশকে, খুব সম্ভবত মানে 7-এর দশক থেকেই শুরু করেছেন শিশু শিল্পী হিসেবে যতদূর জানি সুপ্রীতি ঘোষ, হ্যাঁ, তারপর সুমিতা ভৌমিক, হ্যাঁ, সুমিতা ভৌমিকও বোধহয় 8-এর দশকেই মানে ঢুকেছেন, মানে 8-এর দশকে কালচারাল ক্যাম্পেইনের প্রতিযোগিতা আমরা গেলাম, সুমি গেছে। হ্যাঁ, তারপরে তোমার আছে কাবেরী দেববর্মা, সিনিয়র অভিনেত্রী, উনি 7-এর দশক থেকে শুরু করেছিলেন, কিন্তু 8-এর দশকেও প্রচুর কাজ করেছেন। 8-এর দশকে আমার সঙ্গে প্রচুর কাজ করেছে। হ্যাঁ, গোপা সেনগুপ্ত বোধহয় খুব সম্ভবত, গোপা সেনগুপ্ত কবে থেকে করে আমি জানি না, আমার মনে নেই। খুব সম্ভবত 8-এর দশক থেকে শুরু, মানে উনি ঢুকেছেন এখন ধারাবাহিক, শেষের দিকটায় বোধহয় এখনো করেই ঢুকেছেন। আর আরেকটা ব্যাপার কি, ওই রকম ভাবে বলা যায় 8-এর দশকের থেকে আমি যখন শুরু করেছি, তো তোমরা হয়তো জানবে, এরা এখনো ওই জায়গাতে সবসময় নতুন আর্টিস্ট দিয়ে কাজ করি, যে মেয়ে শিল্পী, আমরা খুব অভাব ছিল, মেয়ে পাওয়া যায় না। এবং খোয়াইতে বোধহয় আরো চৌধুরী, চৌধুরী নামটা এই মুহূর্তে মনে আসছে, নন্দা চৌধুরী, তারপরে ছন্দা চৌধুরী, ওর ভালো না বলে মিশন, আমরা মিশন বলে ডাকি আর কি। ওনারাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন ওই সময়, কিন্তু তারা 3 বোন। হ্যাঁ, তারপর অভিনেতা হিসাবে অসীম রায়, অরুণ পাল, যিনি এখন নির্দেশনার কাজও করেন, কিন্তু ওই সময় কিন্তু উনি নাটকটা শুরু করেছেন, ঢুকেছেন মানে কালচারাল ক্যাম্পেইনের মাধ্যমে। তারপর ওনার স্ত্রী কিন্তু নাটকটা করছেন, তখন থেকে শুরু করেছেন। এত নাম, এত এক মনে রাখা মুশকিল, 2 মনে না থাকাটা অপরাধ, আমি স্বীকার করি। কেন রইল না, আবার বলি কি আর করা যাবে, বয়স এ তো ছাড়বে না। নালে এতজন শিল্পীর সঙ্গে আমি কাজ করি, তুমি ভাবো ওইটা 8-এর দশকটা, আমি একটা উদাহরণ জন্য। না, আরেকটা জিনিস আমি জানতে চাই, 8-এর দশকে আমরা যেমন 7-এর দশকেও দেখেছি কম বেশি, বা আগেও দেখেছি, পরেও দেখেছি, আমরা জানি যে 8-এর দশকে আমি একটা বিশেষ জিনিস জানতে চাইবো। আমরা দেখলাম নতুন টাউন হল হয়েছে, অল ইন্ডিয়া, প্রথমবারের মতো অল ইন্ডিয়া একটা কম্পিটিশন হয়েছে এখানে। কিন্তু আরেকটা জিনিস জানতে চাইবো 8-এর দশকে, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট কি 8-এর দশকে হয়েছে? হ্যাঁ, এতে খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। এটা ঠিকঠাক করে
হবে না পরীক্ষা নিরীক্ষা নাটক নিয়ে, হুম বিভিন্ন ফর্ম, হুম বা বিভিন্ন নিজে- কায়দা। বা টে- বা টে- আমিও দেখতে দেখতে প্রথম বা আমি টেক্সটের ক্ষেত্রে হ্যাঁ। বা ফর্মের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে। আমি তোমাকে একটা বলি, একটা কথা খুব সহজভাবে বলি, যেভাবেই নো, হুম বিভিন্ন ফর্ম, বিভিন্ন বিদেশি নাটক, বিদেশি নাটকের অনুবাদ নাটক, এখানে আমিও ওইদিকে প্রভাবিত হলাম। হুম যে জাতীয় নাটক নিয়ে তাও এডুকেশনাল কিছু নেই, মানে পড়াশোনা নেই, নাটক করবো কোনো তাও ভাবিনি। তখন এইখানে সব নাটক দেখতে থাকলাম, দেখার পর দেখলাম যে ওরে বাবা, তো নাটক করতে গেলে নাটক পড়তে হবে। হুম পড়া শুরু করলাম, এইখানে যেসব পরীক্ষা নিরীক্ষা, যেসব নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, তখন আমার মনে প্রশ্ন জাগলে কার জন্যে? আমি তো কিছু বুঝি না, কিছু বুঝি না। তো যারা দর্শক তারা কি নাটক শিখে নাটক দেখতে আসবে? তা তো না, তো ইচ্ছা। তা আমি এরকম প্রভাবিত হয়েছি, যেমন ধরো না স্পার্টাকাস বিষয়ের জটিলতা, সূর্য নেই স্বপ্ন আছে, তো এমন কিছু কিছু নাটক নিয়ে করতে শুরু করলাম। ঠিক আছে, করছি তো আমি তো বুঝছি না। ওই মোহটা ত্যাগ করে আমি ফিরে এলাম, যে পরীক্ষা নিরীক্ষা আমার দরকার নেই, আমি জীবনে ফিরে আসি। কিন্তু পরীক্ষা নিরীক্ষা দরকার তো আছে, প্রয়োজন, ভীষণ প্রয়োজন, ভীষণ কিন্তু প্রয়োজন। আমার দ্বারা হবে না। না না, সেটা সেটা আপনি হয়তো বা একটা আঙ্গিকে বিশ্বাস করেন বা একটা ইয়েতে বিশ্বাস করেন, আমি সেটা বলছি না। আমি বলছি যে কোনো জিনিসেরই একটা ধারাবাহিকতা থেকে একটা সময়কে অতিক্রম করতে গেলে পরীক্ষা নিরীক্ষা অবশ্যই প্রয়োজন। এবং কি মানের পরীক্ষা নিরীক্ষা করব, কোন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করব, সেটা হচ্ছে আরেকটা বিষয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষা আমি বলতে চাইছি 8-এর দশকে হয়েছিল, এটা তো ঠিক। হ্যাঁ, মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানলাম আপনার থেকে যে 8-এর দশকেও নাটকের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। না এটা অবশ্যই, এই সময় তো কোনো পরীক্ষা নিরীক্ষা এখনো হয়। হ্যাঁ, এটাই বলছি আমি, সবসময় হয়, এর হওয়া উচিত। ধারাবাহিকভাবে আমি হ্যাঁ। আমার বক্তব্যের কোন জায়গায়, তো পরীক্ষা নিরীক্ষাটা হবে, হুম উত্তরণ হবে, ঠিক আছে, কিন্তু জীবনটা থাকবে, যে অবশ্যই বিষয়টা থাকবে, বিষয়টা থাকবে। বিষয়ের বিস্তারটা থাকবে আমাকে ঘিরে, আমাদের ঘিরে, নাহলে আমরা মেসেজ দেবো কি করে? অবশ্যই। এটাই হলো আমার বক্তব্য। কারণ এখনো যখন বিজন বড় বৃদ্ধাশ্রম হয়, তখন কেউ ফোন করে বলে আমি এখন প্রত্যেকদিন তোমারই কথা, প্রত্যেকদিন মার সঙ্গে দেখা করে বেরোই, বাড়িতে ফিরে এসে বলি মা তুমি কেমন আছো। এখন আমরা ওই দর্শনে আছি, তো ওইটাকে প্রাধান্য দিতে হবে, ওইটাকে প্রাধান্য না দিয়ে ওইটা করলে হবে। মানে নাটক করার ক্ষেত্রে আপনার ইয়েটা হচ্ছে মানুষকে, দর্শকের টাচ করা, টাচ করা, মানে টাচ করে না। আর আমার বিষয়টা সরাসরি দর্শকের সাথে যাতে সহজভাবে মানে যোগাযোগ কমিউনিকেট করা এবং টাচ করা। হ্যাঁ। যদি মানে আপনি ভালো নাটক তাকেই বলবেন যদি সেই নাটক দর্শককে খুব সহজভাবে টাচ করতে পারে, তাই তো? না না, ওইটাকে ভালো নাটক বলবো না কেন, ওইটাকেও ভালো নাটক বলবো, এটা দর্শক ডিফার করে। হ্যাঁ। ওইটা যেমন যারা বুঝবেন ওইটাও তাকে টাচ মানে করবে, পরীক্ষার ওইটাও ওনাদের টাচ করবে। হ্যাঁ। যারা ওইটা বুঝবেন না হ্যাঁ। তাদের টাচ করবে না, হ্যাঁ। যারা এইটা বুঝবেন এটা টাচ করবে, সবটাই দরকার। হ্যাঁ, সবটাই দরকার, সেটাই। আমি তোমাকে একটা কথা বলি, সনাতনী যেটা আর কি, আমাদের সনাতনী কথা, যেমন ধরো পুতুল নাচ আজও প্রাসঙ্গিক, আশুপ্রাসঙ্গিক। এটা আমার সনাতনী, চিরন্তন, যে অসম্ভব সব সুন্দর সব সৃষ্টি করে গেছেন আমাদের হরিপদ্দা, যে আলোকের ক্ষেত্রে দিকপাল বলা হয়। ওনার সমস্ত সৃষ্টিতে আমি অভিনয় করেছি ওই পেছন থেকে আর কি, আর পুতুলরা তো সামনে নাচে। এই যে পুতুলগুলি নাচে, এই পুতুলগুলি যারা নাচায়, আচ্ছা, এই যে এই কথা শেষ করি, হ্যাঁ। এটা দরকার। যারা নাচায় তাদের যে মানে ইয়ে এক্সপার্ট যাদের কেউ বলে, তাদের যে ক্ষমতা, আমি তুমি পারবো না। মানে এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার কাছে জানতে চাইবো ওই সময় 8-এর দশকে মানে কারা নতুন করে নেপথ্য শিল্পী, কারা নতুন করে এসেছেন? পুরনো যারা ছিলেন তো ছিলেনই, আছেনই, কারা নতুন করে এসেছেন নেপথ্য শিল্পীর মধ্যে? নতুন একটু টাচ দিয়েছি আমি, শুরু করেছিলাম ফাল্গুনী ব্যানার্জিকে দিয়ে, তারপর হরিপদ্দা, শ্রদ্ধে হরিপদ্দা, এখন যারা আছে মানে 8-এর দশকের কথা বলছি আমি। 8-এর দশকে দেবল চ্যাটার্জি, শঙ্কর দেব, আলোর ক্ষেত্রে, হ্যাঁ, প্রদীপ দাস, আলোর ক্ষেত্রে, প্রবিতাংশু দাস, আলোর ক্ষেত্রে, তপন দত্ত। হ্যাঁ, তপন দত্তকে চেনো? হ্যাঁ, যে নাম ফুটবলার শুনেছি। ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এরপর ওই বাগিরা পরের, হ্যাঁ, তপন দত্ত পর্যন্ত আমি 8-এর দশকে আর পেয়েছি। রূপসজ্জার ক্ষেত্রে? আর রূপসজ্জার ক্ষেত্রে রূপেন চক্রবর্তী, তারা তো সত্যনন্দী, না, ওরা এটা তো ছিলেনই, পুরনো তো। মানে তারা তো ছিলেনই, এর বাইরে
এর বাইরে যারা ছিলেন এখন যারা আছে পীযূষ কান্তি রায়, না আমি 8-এর দশকে আটের দশকে তো বলো, নরেশ পোদ্দার, হুম সত্যনন্দী, হুম ললিত দেবনাথ, হুম মুকুল রায় হ্যাঁ প্রমুখ। হুম ললিত চৌধুরী ললিত চৌধুরী, হুম ললিত চৌধুরী না, হুম, ও, আমি চৌধুরী। এটা ভুল বলেছি। এই আর আবহের ক্ষেত্রে আবহের ক্ষেত্রে 8-এর দশক না, লিখে এনেছি, সেটা কিছু করার নেই, মনে থাকবে না। গোপাল রায়, গোপাল রায় মানে আগেও ছিলেন উনি, মানে ধারাবাহিকভাবে কাজ করেছেন। হীরেন্দ্র সিনহা, আচ্ছা হ্যাঁ হিরেন্দ্র দা, অশোক দাস, আচ্ছা অশোক মানে দাস বিখ্যাত ভায়োলিন, বেহালাওয়ালা, হ্যাঁ হ্যাঁ ভায়োলিন, হ্যাঁ অমরনাথ বণিক, আচ্ছা গিটার, সুভাষ দেবনাথ, আচ্ছা সুভাষ দেবনাথ, হ্যাঁ সৌমেন্দ্র নন্দী, হ্যাঁ তার 8-এর দশকে ছিল। সৌমেন্দ্র নন্দী একটু বোধহয় পরে। একটু পরে 8-এর দশকে সুভাষ দেবনাথ পর্যন্ত বোধহয় বলা যায়, সুভাষ 8-এর দেবনাথ, দশকে হ্যাঁ, হ্যাঁ। বলা যায়। হ্যাঁ, এবং এটা মানে এবং আমরা ইয়েতেও দেখি 8-এর দশকে কিন্তু আমরা সাব ডিভিশনের ক্ষেত্রে বেশ কিছু একটা বড় নাম আমার জানা মতে উদয়পুরে বিশেষ করে মতিলাল গোস্বামী রূপসজ্জার ক্ষেত্রে, মিহির চক্রবর্তী আগেও ছিলেন, কিন্তু মতিলাল গোস্বামী 8-এর দশকে কিন্তু উনি নাটকে রূপসজ্জা মঞ্চসজ্জার কাজ কিন্তু আস্তে আস্তে অঞ্জন, হ্যাঁ অঞ্জন দেব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু কাজ করছেন খোয়াইয়ে, মানে কাজ করেছেন। এরকম নেপথ্য শিল্পী কিন্তু শুধু আগরতলা এর বাইরেও রাজ্যের এটা অন্যান্য তাহলে স্থানেও কিন্তু মঞ্চেরটাও জেনে নাও। আর 8-এর দশকে হ্যাঁ, হ্যাঁ। আশিস শাহ, আমরা যে কবু বলে জানি, হ্যাঁ আচ্ছা উনি কাজ করেছে। শুরু করেছেন। সুদীপ্ত চক্রবর্তী, হ্যাঁ এটা বোধহয় 9-এর দশক থেকে, শিল্পা থেকে বোধহয় 9-এর দশক, 9 থেকে বোধহয় কাজটা শুরু করেছেন। 9-এর আগে বোধহয় কাজ করেননি উনি, মানে খুব সম্ভবত আর কি। পার্থপ্রতিম গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ পার্থ গাঙ্গুলি অবশ্যই। আর 9-এর থেকে এই নামটা বলতে হয় দীপঙ্কর বর্ধন রায়। হ্যাঁ ওরা এটা 9 এর পরে কিন্তু ওনারা পার্থ গাঙ্গুলির নামটা অবশ্যই এখানে মঞ্চ, এরা বলা মঞ্চ উচিত। শিল্পী, হ্যাঁ, মঞ্চ ডিজাইনার, হ্যাঁ মঞ্চ নির্মাণ শিল্পী, হ্যাঁ। তার ভাগ করা থাকে, হ্যাঁ অবশ্যই, ওই ক্ষেত্রে তারা আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এইটুকু পর্যন্ত আমার মনে আছে আর কি। হ্যাঁ দশকে আমরা বলি সোনালী দিন, সোনালী একটা সময়। 8-এর দশকেও হ্যাঁ প্রচুর নাটক আমরা হয়েছে। আমরা ননিদার কথা থেকে জানতে পারলাম, আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ত্রিপুরা নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী ননীদেবের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। 8-এর দশকের আমাদের এই রাজ্যের নাট্যচর্চা কীরকম ছিল, তার গতি, তার প্রকৃতি, তার ইতিহাস, তার নাম, তার সমস্যা, সবগুলি নিয়ে আমরা শুনলাম। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও আমরা ভবিষ্যতেও আপনাদের জন্য এরকম অনুষ্ঠান নিয়ে আসব। অসংখ্য আপনাদের জন্য ধন্যবাদ। ননীদাকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।